হচ্ছে অভিজ্ঞাপন। নমস্কার, সুপ্রভাত, অফুরান শুভেচ্ছা সহ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের অভিজ্ঞাপনে। আজকের গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। বন্ধুরা, আজ 15ই জুন। পৃথিবীর নানা প্রান্তে আজ পালিত হচ্ছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে বা বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। এই দিনটি কেবল একটি আনুষ্ঠানিক পালন নয়, এটি আমাদের বিবেককে প্রশ্ন করার, আমাদের মানবিকতার আয়নায় নিজেদের মুখ দেখার একটি বিশেষ দিন। একবার ভাবুন তো, যে মানুষটি আপনার হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, অন্ধকারে সাহস জুগিয়েছিলেন, জীবনের প্রতিটি ঝড়ে আপনাকে আগলে রেখেছিলেন, আজ তিনি যদি নিজের জীবনের শেষ প্রান্তে এসে অবহেলা, উপেক্ষা এবং নির্যাতনের শিকার হন, তাহলে তার চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? প্রবীণরা আমাদের পরিবারের শিকড়। একটি বৃক্ষ যেমন তার শিকড়ের উপর দাঁড়িয়ে থাকে, তেমনি একটি সমাজ দাঁড়িয়ে থাকে তার প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতা, জ্ঞান এবং মূল্যবোধের ওপর। অথচ আধুনিকতার দ্রুতগতির এই সময়ে অনেক ক্ষেত্রেই সেই শিকড়গুলোকেই আমরা ভুলতে বসেছি। প্রবীণ নির্যাতন বলতে শুধু শারীরিক আঘাতকেই বোঝায় না। তীক্ষ্ণ কথার আঘাত, মানসিক অবহেলা, অর্থনৈতিক শোষণ, সামাজিক বিচ্ছিন্নতা কিংবা চিকিৎসা থেকে বঞ্চিত করাও নির্যাতনের অন্তর্ভুক্ত। অনেক সময় একটি প্রবীণ মানুষ দিনের পর দিন পরিবারের মধ্যেই নিঃসঙ্গতার শাস্তি ভোগ করেন। চারপাশে মানুষ থাকলেও তার কথা শোনার কেউ থাকে না, তার অনুভূতির মূল্য দেওয়ার কেউ থাকে না। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রযুক্তি মানুষের দূরত্ব কমিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে হৃদয়ের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। এক ছাদের নিচে থেকেও অনেক পরিবারে প্রজন্মের মধ্যে যোগাযোগের সেতু ভেঙে যাচ্ছে। ব্যস্ততার অজুহাতে আমরা ভুলেই যাই আমাদের বাবা মা কিংবা দাদা দিদিমার সবচেয়ে বড় চাহিদা হয়তো অর্থ নয়, বরং একটু সময়, একটু শ্রদ্ধা এবং কিছু আন্তরিক কথা। কখনো কখনো একজন প্রবীণ মানুষের সবচেয়ে বড় কষ্ট হয় এই অনুভূতি যে আমি আর কারো প্রয়োজনীয় নই। এই অনুভূতি তাকে ভেতর থেকে ভেঙে দেয়। অথচ বাস্তবতা হলো তাদের জীবনের অভিজ্ঞতা একটি জীবন্ত গ্রন্থাগারের মতো। তারা শুধু একটি পরিবারের সদস্য নন, তারা ইতিহাসের সাক্ষী, সংগ্রামের শিক্ষক এবং মূল্যবোধের ধারক। বিশ্ব প্রবীণ নির্যাতনতা যে সচেতনতা দিবস আজকে আমরা পালন করছি, আমাদের এই দিনটি মনে করিয়ে দেয় প্রবীণদের প্রতি সম্মান কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য। কারণ আজ যারা তরুণ, কাল তারাও প্রবীণ হবেন। আমরা আমাদের ভবিষ্যতের জন্য যে সমাজ গড়ে তুলছি, সেই সমাজের মান নির্ধারণ হবে আমরা আজ আমাদের প্রবীণদের সঙ্গে কেমন আচরণ করছি তার উপরে। একটি ফোন কল, একসঙ্গে কিছু সময় কাটানো, তাদের গল্প শোনা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, এসব ছোট ছোট কাজই একজন প্রবীণ মানুষের জীবনে বড় আনন্দ নিয়ে আসতে পারে। মনে রাখতে হবে, বার্ধক্য কোনো দুর্বলতা নয়, এটি জীবনের এক স্বাভাবিক অধ্যায়, আর এই অধ্যায়কে মর্যাদা, নিরাপত্তা এবং ভালোবাসায় ভরিয়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। আসুন আজকের এই দিনে আমরা একটি ছোট্ট অঙ্গীকার করি।
আমরা আমাদের পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আরও সংবেদনশীল হব, তাদের প্রয়োজনকে বুঝতে চেষ্টা করব, তাদের সম্মান দেব, তাদের কথা শুনব এবং তাদের পাশে থাকব। কারণ একটি সভ্য সমাজের পরিচয় তার উঁচু অট্টালিকায় নয়, বরং তার প্রবীণ মানুষদের প্রতি আচরণে। শেষ করি একটি ভাবনা দিয়ে। শৈশবে আমরা তাদের হাত ধরে চলতে শিখি, আর বার্ধক্যে তাদের হাত ধরে চলার দায়িত্ব আমাদের। আসুন প্রবীণদের জন্য গড়ে তুলি ভালোবাসা, শ্রদ্ধা এবং নিরাপত্তায় ভরা একটি পৃথিবী। কারণ তারা আমাদের অতীত, আমাদের বর্তমানের ভিত্তি এবং ভবিষ্যতের জন্য এক অমূল্য শিক্ষা। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। 2 হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা। সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল। খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন। খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। এবারে জানিয়ে দেব আজকের দিনে ঘটে যাওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। 1947 সাল দেশভাগের অনুমোদন। এই দিনটিতেই নিখিল ভারত কংগ্রেস কমিটি দিল্লিতে এক অধিবেশনে ভারতের স্বাধীনতা ও দেশভাগের ব্রিটিশ পরিকল্পনাটি গ্রহণ করে, যা পরবর্তীতে দুই দেশের সীমানা নির্ধারণের ভিত্তি হয়ে দাঁড়ায়। 1908 আজকের দিনেই শেয়ার বাজারের সূচনা হয়। 1908 সালের 15 জুন কলকাতায় আনুষ্ঠানিকভাবে শেয়ার বাজার বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ চালু হয়। বলতে পারেন আজকের দিনেই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের সূচনা হয়। ঐতিহাসিক সিল্ক রুট 2006 সালের এই দিনে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের প্রসারের জন্য প্রাচীন ও ঐতিহাসিক সিল্ক রুট পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। 1950 সালের 15 জুন ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তালের জন্ম হয় আজকের দিনেই। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সঙ্গে আপনাদের আজকের দিনটি যাদের জন্য বিশেষ রয়েছে তাদের জন্য রইল অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের প্রত্যেকের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এবারে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে আজকে প্রথম চিঠিটি পড়ে শোনাচ্ছি। প্রিয় বন্ধু ও বিজ্ঞাপন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তোমার বিষয়কে তারিফ না করে উপায় নেই। বর্তমানে পৃথিবীর
গভীর অসুখ করেছে, তার ফুসফুসে ফুটো হয়েছে, তাই তার শ্বাস প্রশ্বাস নেওয়া বড় কষ্টকর হয়ে পড়েছে। এর জন্য একমাত্র মানুষই দায়ী। তাদের এত বেশি ভোগ লালসা বেড়ে গেছে, তাই সবুজকে গ্রাস করে ফেলছে। আজ ধরার বুকে বসবাসকারী পাখিরও কীট পতঙ্গ প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে, কারণ বৃক্ষকে কুঠারাঘাত করে নগর বানাচ্ছে। কলকারখানার বর্জ্য পদার্থ ও ধোঁয়া নষ্ট করে দিতেও কুণ্ঠাবোধ করছে না, ফলে মাটি ক্ষয়রোধ, এর ফলে এই ধরার মলিন দশাপ্রাপ্ত হয়েছে। শুধু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করলে কিছুই হবে না। যদি আমরা সবাই নিজ নিজ এলাকায় রাস্তার ধারে প্রতিদিন 2টো করে চারা গাছ রোপণ করি, তাহলে আমার মনে হয় অনেক উপকার হবে। একদিন সেগুলো মহিরূহ হয়ে সমস্ত প্রকৃত আবার সবুজ হয়ে উঠবে। ফলে কত পথিকের আশ্রয়স্থল হবে। আসুন আবার পৃথিবীকে যেন সুস্থ করে তুলতে পারি, সেই পরিবেশ গড়ে তুলি। নমস্কারান্তে, ভানুমতী মোদক, অযোধ্যা, বাঁকুড়া। আজকের লিখছি তোমায় পর্বের দ্বিতীয় চিঠি লিখে পাঠিয়েছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। প্রিয় অভিজ্ঞাপন, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম। ধরণীর চারিদিকে কত সবুজের সমারোহ। সবুজ কেবল একটি রং নয়, সবুজ হলো জীবনের প্রতীক, স্পন্দন এবং পৃথিবীর ফুসফুস। আদিমকাল থেকে মানুষ ও প্রকৃতির মাঝে ছিল এক নিবিড় আত্মিক বন্ধন। কিন্তু আধুনিক সভ্যতার আগ্রাসী রূপ, নগরায়ন এবং শিল্পায়নের অন্ধ দৌড়ে আমরা প্রতিনিয়ত ধ্বংস করছি আমাদের পরম বন্ধু এই সবুজকে। অরণ্য উজাড় আর কংক্রিটের জঙ্গল গড়ার এই আত্মঘাতী খেলায় আজ বিপন্ন পৃথিবীর অস্তিত্ব। জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দিচ্ছে যে প্রকৃতিকে কাঁদিয়ে মানুষ কখনো সুখে থাকতে পারে না। তাই আজ সময় এসেছে স্লোগান তোলার, সবুজ হোক ধরার প্রাণ। পৃথিবীকে আবার তার হারানো যৌবন ও প্রাণ শক্তি ফিরিয়ে দিতে হবে। আর এর একমাত্র উপায় হল ব্যাপক বনায়ন এবং বৃক্ষরোপণ। একটি গাছ কেবল আমাদের অক্সিজেনই দেয় না, তা কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাত ঘটায় এবং লাখো জীববৈচিত্র্যের আশ্রয় হয়ে ওঠে। ধরণীকে সবুজ করার এই মহৎ দায়িত্ব কেবল সরকার বা কোনো সংস্থার নয়, এটি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত অঙ্গীকার হওয়া উচিত। আমাদের বাড়ির আঙিনায়, ছাদে, রাস্তার পাশে কিংবা যে কোনো ফাঁকা জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যেস গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের কাছে তাদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসার বীজ বুনে দেওয়া অত্যন্ত জরুরি। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলেই রক্ষা পাবে মানব সভ্যতা। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সবুজের ছোঁয়ায় দূর করব যান্ত্রিকতার ক্লান্তি, কোটি কোটি বৃক্ষ রোপণ করে বিবর্ণ পৃথিবীকে আবার সাজিয়ে তুলি এক শান্ত, স্নিগ্ধ ও সবুজ শ্যামলিমায়। আমাদের সম্মিলিত প্রয়াসে আবার হেসে উঠুক এই ধরিত্রী, সবুজ হোক পৃথিবীর প্রতিটি প্রাণ। প্রীতি শুভেচ্ছা সহ ইতি অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান। মানবের স্নেহ সঙ্গ
এর পরের চিঠিটি লিখেছেন জয়দেব চক্রবর্তী। তিনি লিখছেন সবুজ হোক ধরার প্রাণ এই বিষয়ে। প্রিয় বন্ধু, অভিজ্ঞাপন। মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রকৃতির ওপর মানুষের নির্ভরতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তার উপরে চাপও। শিল্পায়ন, নগরায়ন, বনভূমি উজাড়, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে আজ পৃথিবীর পরিবেশ মারাত্মক সংকটের মুখে দাঁড়িয়ে। এই প্রেক্ষাপটে সবুজ হোক ধরার প্রাণ শুধু একটি স্লোগান নয়, বরং মানবজাতির অস্তিত্ব রক্ষার লড়াই। সবুজ প্রকৃতির জীবনের মূল ভিত্তি। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, নিজে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশ বিশুদ্ধ রাখে, মাটির ক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাই জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন বিশ্বের কাছে বড় সংকট। অস্বাভাবিক গরম, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা এবং ঘূর্ণিঝড়ের মতো ঘটনাগুলো মানুষের জীবন ও জীবিকাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার অন্যতম কার্যকর উপায় হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনসৃজন। একটি গাছ শুধু পরিবেশকেই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ আশ্রয় প্রদান করে। শুধু সরকার বা পরিবেশবাদী সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তার ধারে কিংবা পতিত জমিতে বৃক্ষরোপণ করতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় বন্ধ করা ও পরিবেশ বান্ধব জীবনযাপনও সবুজ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি প্রেম, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষার মানসিকতা তৈরি করতে হবে। কারণ আজকের শিক্ষার্থী আগামী দিনের ধরিত্রের কর্ণধার। পরিশেষে বলি, পৃথিবীকে বাসযোগ্য করতে হলে সবুজায়নের বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি, বেশি বেশি গাছ লাগাই, সবুজে সবুজে ভরিয়ে দ্বীপ ধরিত্রীকে। তাহলে প্রকৃত অর্থে সবুজ হোক ধরার প্রাণ এই বিষয়টি সার্থক হবে এবং পৃথিবীও হয়ে উঠবে অপরূপ সুন্দর ও প্রাণবন্ত। ধন্যবাদ আনতে জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর। আজকের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠি লিখে পাঠিয়েছেন মিতুল ঘটক, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় অভিজ্ঞাপন, সকল শারীরিক ও মানসিক বাধাকে অতিক্রম করে ভ্রমণ ও অনুসন্ধান দ্বারা অজানাকে আবিষ্কারের সংকল্পে যে বা যাঁরা নতুন পথ কিংবা অভিজ্ঞতার অভিমুখে নির্ভয় রওনা দেন, তিনিই অভিযাত্রী। প্রামাণিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে আজ তেমনই এক বিস্তৃত বাঙালি অভিযাত্রী শ্রী কৃষ্ণলাল বসাকের রোমাঞ্চকর অভিযানের কথা নিয়েই লিখছি তোমায় বন্ধু। জন্ম 1866 সালের 21 এপ্রিল, উত্তর কলকাতায়। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত ব্যায়ামবীর, জিমন্যাস্ট ও অ্যাক্রোব্যাট, যিনি সার্কাস শিল্পী হিসেবে প্রসিদ্ধ ছিলেন। 8 বছর বয়সেই শ্রী অখিল চন্দ্র চন্দ্রের কাছে অনুশীলন। পরে বন্ধুরা মিলে তৈরি করলেন স্টার অ্যাক্রোব্যাট কোম্পানি। কিছুদিন পরে যোগদান করেন রাজা রামমোহন রায়ের নাতি শ্রী হরিমোহন রায়ের দলে। ক্রমে মার্কিনী অ্যাবেল সাহেবের অ্যাবেল ক্লেয়ার অলম্যান সার্কাসে যোগদান করে এবং 1884 সালে মাত্র 18 বছর বয়সে সর্বপ্রথম চট্টগ্রাম যাত্রা করেন। সেই শুরু বিশ্ব অভিযান। চট্টগ্রাম থেকে বার্মা, রেঙ্গুন, পিনাং, সিঙ্গাপুর, জাভা
এরপর শ্রীলঙ্কার কলম্বো থেকে জাফনা। অভিযান করেন চীনের পিকিং ও হংকং। সেখান থেকে ভ্লাদিভক্স হয়ে জাপান, ফের হংকং। 1890-এ উডিয়ার সার্কাস ও পরে হর্মস্টোন সার্কাস যোগদান করে অস্ট্রেলিয়া, সিডনি, ব্রিসবেন, পিটার্সবার্গ সহ ইউরোপ ও এশিয়ার নানা প্রান্তে প্রদর্শন করে 1900 সালে 10ই জানুয়ারি কলকাতায় ফেরেন। এই বছরই এলাহাবাদে শ্রী মতিলাল নেহরুর সঙ্গে পরিচয় সূত্রে প্যারিসের মহাপ্রদর্শনীতে ভারতের প্রতিনিধিত্ব করেন। 29 এপ্রিল অমৃতবাজার পত্রিকায় তাঁর সংবাদ তখন শিরোনামে। তৎকালে গ্রেট ইস্টার্ন সার্কাস গঠন করেন মিস্টার অ্যাবেলের সঙ্গে এবং 1905 সালে একক সত্ত্বাধিকারী হিসেবে হিপোড্রোম সার্কাস গঠন করে হায়দ্রাবাদের নিজাম মহীশূরের রাজদরবারেও আমন্ত্রিত হন। আর শীতে জুড়ে কলকাতার ময়দান। 10 বছর পরে প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে দল ভাঙতে বাধ্য হন। অবসরে লিপিবদ্ধ করেন আত্মজীবনীমূলক বিচিত্র ভ্রমণ বইখানি। 1935 সালের 19 অক্টোবর শ্রী কৃষ্ণলাল বসাকের মৃত্যুর পর ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে যায় তার স্মৃতি। অভিযাত্রীগণকে শ্রদ্ধা জ্ঞাপনে মিতুল ঘটক, শিহারশোল রাজবাড়ী, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান। মন মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পাল তুলে, ও মন মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। পরপর 4টে চিঠি আমরা পড়ে শোনালাম লিখছি তোমায় পর্বে। এবারে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা সরকার তথ্য সংস্কৃতি দপ্তর তথ্য সংস্কৃতি অধিকার থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 59 জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে 59 জেলার জেলা শাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, 59 জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকার রাত্র 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না। এই সময়ে সেই এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবে না। তেমনি সেই এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলা শাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ ও অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদনপত্র প্রাপ্তদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতাল পরিবহনকারী ব্যক্তি বা তাদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা 22 মে 2026 থেকে শুরু হয়েছে, 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি একটি কাজের খবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশব্যাপী 7,150 জন শিক্ষানবিশ নিয়োগ করছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ আজ অর্থাৎ 15 জুন 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। 20 থেকে 28 বছর বয়সী যোগ্য স্নাতকগণ অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের
15,000 টাকা মাসিক উপবৃত্তি সহ 1 বছরের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে। মূল বৈশিষ্ট্য, নিয়োগকারী সংস্থা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মোট শূন্যপদ 7,150, প্রশিক্ষণের সময়কাল 1 বছর। নির্বাচন প্রক্রিয়া হচ্ছে অনলাইন লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষার পরীক্ষা এবং চিকিৎসা পরীক্ষা। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত 19 মে থেকে এবং আজ তার বর্ধিত শেষ তারিখ। এবং যোগ্যতার মানদণ্ড, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক 1 এপ্রিল 2026 অনুযায়ী। এছাড়াও বয়সসীমা 20 থেকে 28 বছর পর্যন্ত, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। এবং বিস্তারিত জানতে লগ অন করুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এই ছিল একটি কাজের খবর। সময় বলছে এবারে অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের বিদায় নিতে হবে। আর যেতে যেতে আমরা জানিয়ে দেব আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সম্ভাব্য তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 34.5 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 71%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ 2.2 মিলিমিটার। সতর্কতা হিসেবে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরার কোনো কোনো জায়গায়। এই ছিল আজকের আবহাওয়ার খবর। আর সেই সঙ্গে আমরা বিদায় নেব আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির প্রবীণদের ভালো রাখবেন।